হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু ইয়োর কেমিস্ট্রি ল্যাব। আজ আমি ওয়াইসিএল জুনিয়র বাংলাতে পরিমিতির এবিটি এর টেস্ট পেপারের সেকশন বি এর অঙ্কগুলো করাবো। ঠিক আছে, মানে পরিমিতির অঙ্ক করতে গেলে তোমাকে একটা জিনিসই মাথায় রাখতে হবে, পরিমিতির যদি ফর্মুলা মনে রাখো তাহলে তুমি সব কোশ্চেনের উত্তর দিতে পারবে। যদি তোমার ফর্মুলা মনে না থাকে, ফর্মুলা মুখস্থ করার চেষ্টা করো। যদি মুখস্থ না করতে পারো, 10 টাইমস লিখে ফেলো। একই ফর্মুলাকে তুমি যদি 10 টাইমস রাখতে পারো, লিখতে পারো, মানে একই ফর্মুলাকে তোমাকে 10 বার লিখতে হবে। কোন টাইমে? অঙ্ক করার টাইমে। দেখে দেখেই করো, কিন্তু অঙ্ক করার টাইমে ফর্মুলাটাকে মাস্ট লিখতে হবে। কারণ আমি অনেক স্টুডেন্টকে চিনি যারা ফর্মুলাটা লেখে না, শুধু ভ্যালু পুট করে অ্যান্সার মেলানোর চেষ্টা করে। যারা ওই ভ্যালু পুট করে অ্যান্সার মেলানোর চেষ্টা করে তাদের পরিমিতির অঙ্ক হয় না। কারণ যখন ওভারঅল 5খানা চ্যাপ্টারের ফর্মুলা মনে রাখতে হয়, মানে টোটাল পরিমিতির অঙ্কগুলো যখন আসে তখন সব ফর্মুলা একসাথে মনে থাকে না। সেই জন্য তোমাকে একটাই তোমাকে সাজেশন বলবো, যে ফর্মুলা যখনই তুমি যেই ফর্মুলা দেখতে পাচ্ছ সেই ফর্মুলাকে লিখে তারপর ভ্যালু পুট করে অ্যান্সার মেলাও। তার মানে একই ফর্মুলাকে তুমি যদি 10 টাইমস লেখো, ওই ফর্মুলা তোমার মনে থাকবে। একবারে 10 টাইমস না, কিন্তু প্রতিদিন ফর্মুলার যেই টেবিলটা আছে প্রতিদিন একবার করে লেখো। তাহলে দেখবে 10 দিন পর পর লিখতে লিখতে তোমার ফর্মুলা অটোমেটিক মনে থেকে গেছে। মানে কি করবে বুঝতে পারলে? যেই পরিমিতির যেই ফর্মুলাগুলো আছে সেই ফর্মুলাগুলো 10 দিনে 10 বার লেখো, টোটাল ফর্মুলাগুলো। তাহলে দেখবে পরিমিতির ফর্মুলা ভুলছো না, মনে থাকবে। বুঝতে পারলে? তো চলো আজকে এবিটি এর টেস্ট পেপার করানো যাক। 588 পেজের 1-এর 4 নম্বর কোশ্চেন, যে গোলকের আয়তন ও বক্রতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান, তার ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? তাহলে গোলকের আয়তনের ফর্মুলা কি? দেখো, তাহলে মানে আমরা লিখছি গোলকের আয়তন। গোলকের আয়তন হচ্ছে তোমার 4/3 পাই আর কিউ। আর গোলকের বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল 4 পাই আর স্কয়ারই তো। তুমি 12 কি করে করলে? কি করে? বক্রতলের ক্ষেত্রফল আর হচ্ছে 2 পাই আর স্কয়ার, তো অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল। বুঝতে পারলে? এইটা কি বলছে? সমান। তার মানে আমরা কি লিখছি? 4/3 পাই আর স্কয়ার আর কিউব ইকুয়ালস টু 4 পাই আর স্কয়ার। তার মানে আমার এখানে 4 কেটে গেল, 5 কেটে গেল, এখানে 4 পাই কেটে গেল, একটা আর কেটে গেল। তার মানে আর ইকুয়ালস টু তোমার 3 একক হচ্ছে, তো 12 একক কি করে? মানে ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? দেখো অ্যান্সার মেলাও, কাজে বলে দেবো। আর পরের কোশ্চেনটা বলো। বলছে একটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য দ্বিগুণ হলে ঘনকটির আয়তন প্রাথমিক আয়তনের 4 গুণ হয়। সত্য না মিথ্যা? ঘনকের ঘনক বলছে, তো প্রতিটি বাহুই তো সমান হবে। ঘনকের কটা বাহু থাকে? এইটা তো ঘনক। প্রতিটি ধারের দৈর্ঘ্য দ্বিগুণ হলে ঘনকটির আয়তন। এবার দেখো, ঘনকের আয়তনের ফর্মুলা কি? এই প্রতিটি সাইড এ যদি হয়, ঠিক আছে, বলছে প্রতিটি ধারের দৈর্ঘ্য, যদি আমি ধরি, যদি ঘনকের বাহু হচ্ছে তোমার, মানে ধার যেটাকে বলা হচ্ছে এ, তার আয়তন কত হয়? এটা নর্মালি যেটা হয় এ কিউ, তাই তো? তার মানে আমি এবার বাহুর দৈর্ঘ্য কত হচ্ছে, মানে ধারের দৈর্ঘ্য দ্বিগুণ করছো, মানে কত করছো দেখো। আমি কিভাবে ভাবছি সেইটা দেখো। মানে এ আছে, তার মানে 2a হবে, তাহলে আয়তনটা কত হবে? তার মানে এটার সঙ্গে কত গুণ দাঁড়াচ্ছে? 4 গুণ দাঁড়াচ্ছে। এরপরে দেখো 588 পেজের 4-এর 3-এ শূন্যস্থান পূরণ দেয়নি, সত্য মিথ্যা দিয়েছে, এরপর 4-এর দাগে যাচ্ছে। বলছে একটি নিরেট অর্ধগোলক ও একটি নিরেট শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধ দৈর্ঘ্য
ও উচ্চতা সমান হলে তাদের আয়তনের অনুপাত কত হবে? হ্যাঁ, তার মানে 4 অঙ্কটা দেখো, তার মানে এটা হচ্ছে আমি লিখবো নিরেট অর্ধগোলকের আয়তন, অর্ধগোলকের আয়তন, গোলকের আয়তন হচ্ছে তোমার 2/3 পাই আর কিউ, তাই তো? 2/3 পাই আর কিউ এত ঘন একক, ঘন একক। আর নিরেট শঙ্কুর আয়তন, শঙ্কুর আয়তন হচ্ছে তোমার কত বললাম? 1/3 পাই আর স্কয়ার এইচ। এবার এখানে কি বলেছে? ব্যাসার্ধ ও উচ্চতা সমান, তার মানে যদি আর ইকুয়ালস টু এইচ হয় তাহলে আয়তন কত দাঁড়াবে? 1/3 পাই আর কিউ। আমি এইচ এর জায়গায় আর বসিয়ে দিলাম, ঠিক আছে? তার মানে এদের অনুপাত ক্যালকুলেট করতে হবে, তার মানে তুমি এখানে অনুপাত ইকুয়ালস টু লেখো, বা নেক্সট পেজে আসো। ও নেক্সট পেজে অন্য অঙ্ক চলে যাচ্ছে, তার মানে এখানে করতে হবে। তার মানে ওদের অনুপাত ইকুয়ালস টু দাঁড়াচ্ছে তোমার 2/3 পাই আর কিউব ইজ টু 1/3 পাই আর কিউব। তাহলে 1/3 কেটে যাচ্ছে, সব কটা কেটে যাচ্ছে, দেখো শুধু পড়ে থাকছে 2:1। এটাই অ্যান্সার। পরের অঙ্কটা দেখো, ওই 4-এর 9-এর অঙ্কটা, 9 11 আমরা হচ্ছে তোমার 4-এর 11 অঙ্কটা দেখো। আমরা আয়তঘনকের ছবিটা জানি, কি কি জানি? আয়তঘনকের মোট তলের সংখ্যা কত? 6টি। আয়তঘনকের শীর্ষবিন্দুর সংখ্যা কত? 8টি। আয়তঘনকের ধারের সংখ্যা কত? 12টি। আয়তঘনকের কর্ণ সংখ্যা কত? 4টি। তাহলে এইগুলো আমরা জানি ভালো করে, তাহলে ওই ভ্যালু গুলোই এখানে পুট করে দিতে হবে। মানে সবকটা আলাদা আলাদা বলেছে, তুমি এখানে কি লিখবে? আয়ত ঘনকের তলের সংখ্যা, তলের সংখ্যা হচ্ছে তোমার এক্স বলেছে, তার মানে হবে তোমার 6টা তল। আয়তঘনকের ধার সংখ্যা, ধারের সংখ্যা হচ্ছে তোমার y ইকুয়ালস টু ধার কটা? 12টি, তাই তো? শীর্ষবিন্দুর সংখ্যা, শীর্ষবিন্দুর সংখ্যা z ইকুয়ালস টু তোমার কত হয়? শীর্ষবিন্দু কটা আছে? 8টা। আর কর্ণের সংখ্যা, কর্ণের সংখ্যা হয়ে যাচ্ছে তোমার 4টি, p ইকুয়ালস টু 4টি। এটা জানতে হবে এই ভ্যালুগুলো। তার মানে আমি এখানে x মাইনাস ওয়াই প্লাস জেড প্লাস পি, তাহলে x হচ্ছে তোমার 6, y হচ্ছে তোমার 12, z হচ্ছে তোমার 8, আর p হচ্ছে তোমার 4। কর্ণের সংখ্যা তোমার 4, তার মানে কত দাঁড়াচ্ছে? 10 18 মাইনাস 12, মানে 6টি দাঁড়াচ্ছে, 6। এরপরের অঙ্কটা করো এবার 14-র, মানে এক একটা কোশ্চেনের ভ্যালু 4 মার্কস করে। 14-র 1 নম্বরটা করো দেখি। বলছে একটি ঘনকের প্রতিটি বাহু 50% কমানো হলো, মূল ঘনক এবং পরিবর্তিত ঘনকের আয়তনের অনুপাত। আগে ঘনকের হচ্ছে কি বলে, মূল ঘনক ও পরিবর্তিত, মানে আগে ঘনকের আয়তনের ফর্মুলা লেখো। এটা করতে পারবে, ওই যেটা বাহুটা ডবল ধরলে এখানে বাহুটা 50% কমে যাবে, সেই 50% কম অবস্থায় ঘনকের আয়তন।
আর হচ্ছে যখন এ ছিল মানে কোনো কিছু চেঞ্জ হয়নি তখন আয়তন, দুটোর অনুপাত ক্যালকুলেট করলেই হয়ে যাবে। বুঝতে পারলে? তো করো। তোমার মুড এরকম হলে না কি হয়েছে, এটা বইয়ের অঙ্ক। তোমার না না বইয়ের অঙ্ক না, এটা বইয়ের এরকম অন্যরকম ভাবে আছে। তোমার কি প্রবলেম হচ্ছে? না না এটা বইয়ের অঙ্ক, বইয়ের 10-এর অঙ্কটা। একটি ঘনকের প্রতিটি বাহু 50% কমানো হলে মূল ঘনক ও পরিবর্তিত ঘনকের আয়তনের অনুপাত নির্ণয় করো। দেখো 14-র 1 নম্বর, এটা বইয়ের হচ্ছে তোমার কত নম্বর অঙ্ক, বইয়ের 10 নম্বর অঙ্ক, ঠিক আছে, আয়ত ঘনকের। তো এখানে কি লিখবো মনে করি, হচ্ছে তোমার ঘনকের বাহুর দৈর্ঘ্য, ঘনকের বাহুর দৈর্ঘ্য হচ্ছে তোমার এক্স ধরতে পারো, এ ধরতে পারো, এই ধরো বেটার, বা এক্স ধরে করেছো না এ ধরে করেছো, তাহলে এত একক, যেহেতু ইউনিট কিছু বলেনি তাই একক লিখতে হবে। প্রতিটি বাহুকে 50% কমানো হলো, তাহলে ঘনকের আগে এখানে আয়তনটা লিখে ফেল, ঘনকের আয়তন তাহলে কত হবে, এ কিউ, এত ঘন একক। তাহলে এবার 50% কমানো হলে ঘনকের দৈর্ঘ্য কত হবে, 50% বাহুকে, প্রতিটি বাহুকে 50% কমানো হলে বাহুর দৈর্ঘ্য, নতুন পরিবর্তিত বাহুর দৈর্ঘ্য হলে পরিবর্তিত বাহুর দৈর্ঘ্য হচ্ছে তোমার এ মাইনাস এ ইন্টু 50%, তার মানে এ ইন্টু এ মাইনাস এ ইন্টু 50/100, তার মানে হয়ে যাচ্ছে, ঠিক আছে, a/2 হচ্ছে এত একক। তার মানে কি দাঁড়ালো, এত একক হচ্ছে, তাহলে পরিবর্তিত বাহুর দৈর্ঘ্য হলো a/2। তাহলে পরিবর্তিত আয়তন কত হবে, পরিবর্তিত আয়তন ইকুয়ালস টু কি লিখবে, পরিবর্তিত আয়তন, তার মানে আমার a/2 হয়েছে, তার মানে a/2 তার হোল কিউব, তার মানে a3/8 ঘন একক। বুঝতে পারলে? তার মানে পরিবর্তিত আয়তন দাঁড়ালো ঘনকের এইটা। তার মানে আমার কি বলেছে এখানে কোশ্চেনে, বলেছে যে মূল ঘনক আর পরিবর্তিত ঘনকের অনুপাত। তার মানে আমার এখানে দাঁড়িয়েছে a/কিউ, তার মানে তুমি কি লিখবে, মূল ঘনক ও পরিবর্তিত ঘনকের আয়তনের অনুপাত। কি লিখবে, আয়তনের অনুপাত ইকুয়ালস টু, তাহলে কি দাঁড়াচ্ছে, a কিউ ইজ টু a3/8, তার মানে 1:1/8, তার মানে দাঁড়াচ্ছে 8:1। বুঝতে পারলে, 8:1। এর পরের অঙ্কটা করো, পরের অঙ্কটা হচ্ছে তোমার 14-এর 3-এরটা 2-এরটা। বলছে লম্ববৃত্তাকার শঙ্কুর তির্যক উচ্চতা 7 সেন্টিমিটার, ঠিক আছে, তির্যক উচ্চতা মানে এটা যদি তোমার শঙ্কু হয়, তাই তো, এরকম শঙ্কু হয়, তাহলে এই উচ্চতাটা বলছে এলটা হচ্ছে তোমার 7 সেন্টিমিটার, ঠিক আছে, সমগ্রতলের ক্ষেত্রফলটা বলে দিয়েছে, তাহলে ভূমির ব্যাসটা কত, মানে এইটা ক্যালকুলেট করতে বলছে।
এই আরটা, উচ্চতাটা জানি না, তাহলে আমরা কি করব, আগে ফর্মুলাগুলো লিখে বলো, আয়তন ক্ষেত্রফল যা আছে ফর্মুলা আগে লিখে বলো, কারণ পরিমিতি যার যত ফর্মুলা মনে থাকবে সে অঙ্ক ইজিলি করতে পারবে, তাই তো? তার মানে আমার এখানে কি কি প্রয়োজন আছে দেখো, গিভেন কি আছে, লম্ববৃত্তাকার, গিভেন যেটা আছে লেখো, লম্ববৃত্তাকার শঙ্কুর তির্যক উচ্চতা, তির্যক মানে কোনটা, এলটা, তাই তো? তির্যক উচ্চতা, উচ্চতা এল ইকুয়ালস টু 7 সেন্টিমিটার। আর কি বলে দিয়েছে, লম্ববৃত্তাকার শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল ইকুয়ালস টু হচ্ছে তোমার পাই, এখানে বলে দিয়েছে যেটা 147.84 স্কয়ার সেন্টিমিটার, মানে বর্গ সেন্টিমিটার, বর্গ সেমি, এটা বলে দিয়েছে। দেখো এই আরটা ক্যালকুলেট করতে গেলে এই এইচটার প্রয়োজন নেই মনে হচ্ছে, দেখো, কারণ লম্ববৃত্তাকার শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলাটা কি, সমগ্র তলে, এখানে লেখো, লম্ববৃত্তাকার শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা পাই আর এল প্লাস পাই আর স্কয়ার, মানে এইটার ক্ষেত্রফল আর এইটার ক্ষেত্রফল, তাই তো? মানে পার্শ্বতলের ক্ষেত্রফল কত, পার্শ্বতলের ক্ষেত্রফল পাই আর এল, তাই তো? আর বৃত্তের ক্ষেত্রফল কি কত, পাই আর স্কয়ার, এইটা ইকুয়ালস টু কত বলেছে, 147.84। তার মানে আমরা এখানে এল এর ভ্যালুটা জানি, তার মানে আমরা যদি পাই আর এল এর ভ্যালুটা কত বলেছে এখানে 7 সেন্টিমিটার, আর এখানে পাই আর স্কয়ার, তাই তো 147.84, তার মানে আমার এখানে হলো 7 পাই আর, কিন্তু তো এখানে 7 পাই আর আর এখানে পাই আর স্কয়ার ইকুয়ালস টু 147.84। এরপরে কি হবে, এরপরে একটাই হতে পারে, কিন্তু আরটা দুটো হয়ে যাচ্ছে, তাহলে এটাতে কিভাবে করবে, এখান থেকে পাইটাকে বেরিয়ে আসছে 7 আর হচ্ছে পাইটা বেরিয়ে করে নিলে, তাহলে 7 আর প্লাস আর স্কয়ার ইকুয়ালস টু এখানে 147 এটাকে বড় একটা ক্যালকুলেশন আসবে, তো যদি আমি 7 আর প্লাস আর স্কয়ার রাখি তাহলে 147.84 22/7, তার মানে 7/22 হবে এখানে। তাহলে এইটার ক্যালকুলেশনটা যদি করি, আমি ক্যালকুলেটরে করে নিচ্ছি, আমি মানে 3.14 দিয়ে ডিভাইড হবে, তার মানে 147.84 ডিভাইডেড বাই 11 মানে 13.4, তাহলে এটা 11 দিয়ে কাটলে এটা 2 হবে, এটা এখানটা 13.44 হবে, 13.44 মানে তোমার এখানটা দাঁড়াচ্ছে, এখানটা করছি 13.44 ইন্টু 7/2, আবার এটা 2 দিয়ে কাটবে, ডিভাইডেড বাই 2 করো, তার মানে 6.72 হলো, তার মানে 6.72 ইন্টু 7 করলে হচ্ছে 47.04, এইটা, তার মানে তোমার এখানটা দাঁড়াচ্ছে 7 আর প্লাস আর স্কয়ার ইকুয়ালস টু 47.04, ঠিক আছে? এবার একটা কাজ করতে পারো, ওই পয়েন্টটাকে আগে তুলে দাও, পয়েন্টটার জন্য অসুবিধা, তো এটা 74/100 করলে 100টাকে এইদিকে গুণ করে দাও, তার মানে এটা এখানে 700 আর প্লাস 100 আর স্কয়ার
প্লাস 47 104, তার মানে 100r স্কয়ার প্লাস 700r প্লাস না মাইনাস হবে মাইনাস 4740, এটা হলো এলো, তাই তো। এরপরে করবে কি, এটাকে 2 দিয়ে 4 দিয়ে যাবে মনে হচ্ছে, দেখো 4 দিয়ে হলে এটা 25 হবে, আর 4 দিয়ে 700 কে কাটলে 700 4 দিয়ে ডিভাইড করছে, তার মানে তোমার 1 এখানে 4 এখানে 302 না 4 7 8 মানে 28205 মানে 175 প্লাস 175 আর এলো। আর এইটাকে 4704 কে 4 দিয়ে ডিভাইড করো, 4704 কে 4 দিয়ে ডিভাইড করলে তোমার মাইনাস 1176 আসছে, ইকুয়ালস টু 0। আর ছোট করা যাচ্ছে না, ঠিক আছে। এবারে একটা কাজ করতে পারি আমরা, নর্মাল উৎপাদক বিশ্লেষণ প্রসেসে চলে যেতে পারি, যে তোমার যেমন মিডিল টার্ম যেমন ভাবে করে, ধরো তোমরা 1176 কে 25 দিয়ে যদি মাল্টিপ্লাই করো কত আসছে তোমার, 1176 কে তুমি 25 দিয়ে মাল্টিপ্লাই করছো, তার মানে কত আসছে তোমার 29,400 আসছে। তাহলে 29,400 যদি উৎপাদকে বিশ্লেষণ করো তাহলে কত দিয়ে যাবে, প্রথমে আমি যদি 2 দিয়ে নিয়ে যাই অনেক বড় হয়ে যাবে, আমি বড় সংখ্যায় ধরছি, 5 দিয়ে ধরছি, 5 দিয়ে যদি নিয়ে যাও তাহলে হচ্ছে তোমার 25, 5 5 25 হচ্ছে তোমার এখানে 4, তাহলে 880, তাই তো। 2904 কে তুমি 5 দিয়ে ডিভাইড করছো, তোমার 588 হলো। আবার এটাকে 5 দিয়ে নিয়ে যাও, 1 1 মানে এখানে তোমার হয়ে যাচ্ছে 3 3 5 7 35 7, তাহলে 7 না না কত হলো, এটাকে 5 দিয়ে ডিভাইড করো, তাহলে দেখতে পাচ্ছ 1176, তার মানে আর এটা যাচ্ছে না, তার মানে 7 6 13, 13 আর 2 15, আবার 3 দিয়ে যাবে, 3 দিয়ে হলে 9, 3 এখানে 3 দিয়ে হলে 9 2 7 9 হয়ে যাচ্ছে, 3 লং 27, না 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 সরি সরি সরি, এখানে এটা 3, এটা এখানে 2 থাকছে, তার মানে 27, 3 লং 27, তাহলে এখানে 2, এটা 9 2 11, তার মানে এটাকে তুমি 3 দিয়ে ডিভাইড করলে 392, এটা 2 দিয়ে ডিভাইড করছো 1, 9 দুগুণে 18, এখানে 6, এবার 196 আমাকে আনতে হবে, কত 175 আনতে হবে, দাঁড়াও 175 এখানে 25, না এটা দিয়ে হবে না, তার মানে এইটাকে আরো ভাঙবে, এটাকে তুমি 2 দিয়ে কাটলে 9 দুগুণে 18, 8 দুগুণে 16, আবার 2 দিয়ে কাটলে তোমার এখানে 4 আর 9 হয়ে যাচ্ছে, তার মানে এখানে 7 7 আর ভাঙা যাচ্ছে না, তার মানে আমাকে এমন ভাবে নিতে হবে যেখানে 175 আসে, ঠিক আছে। 175 নিয়ে আসতে গেলে তার মানে 175 আনতে হবে, দাঁড়াও তার মানে 49, দাঁড়াও এইটা করতে পারি, কত দিয়ে যাচ্ছে 175 আনতে হবে তো, তার মানে 5 7, একটা 5 নিই, একটা 7 ইন্টু 5, 7 35, তার মানে হলো 105, তার মানে আর কি পড়ে থাকছে, একটা 5 পড়ে থাকছে, একটা 3 আর এখানে 8 আর একটা 7, 27 56, 56 আর 3 56 ইন্টু 3 করলে হয়ে যাচ্ছে 100, 27 56, কটা 5 পড়ে থাকছে, একটা 5 3 4 দুগুণে 8 আর 7, তার মানে 27 56 56 আর 5, না না না
একটা 7 ওখানে গেছে, 35, এটা এখানে 3 হবে, সরি এখানে 3, তার মানে একটা 5 গেছে একটা 3 গেছে, তাহলে এইটা হবে না। তার মানে তোমার দেখো সংখ্যাটাকে একটু আমি মডারেট করে করছি, কারণ 256 ইন্টু 5 করলে তোমার 280, 56 ইন্টু 5 করলে তোমার হয়ে যাচ্ছে 280, তাহলে 280 মাইনাস 105 করবে, তাহলে কত হচ্ছে 280 মাইনাস 105 মানে হচ্ছে 175। দেখো এলো এখানে ক্যালকুলেশনটা, তার মানে আমরা এই ক্যালকুলেশনটা একটু বড়, 25r স্কোয়ার মাইনাস এখানে 280 প্লাস আছে মাইনাস 105 আর মাইনাস 1176 ইকুয়ালস টু 0। তার মানে আমার 25r স্কোয়ার প্লাস 280 আর মাইনাস 105 আর মাইনাস 1176 ইকুয়ালস টু 0। তার মানে আমি এখান থেকে 225 যদি কমন নিয়ে নিই, তার মানে 25 যদি কমন নিই তাহলে তোমার 25 আর কমন নিচ্ছি, 25 আর কমন নিলে 25 যাবে 280 কে 25 যাবে, 280 ডিভাইডেড 25 তোমার দাঁড়াচ্ছে যাচ্ছে না, কিন্তু তার মানে 280 যাবে না, তার মানে তোমাকে 5 নিতে হবে। 5 নিলে 5 কমন নিলে তোমার পড়ে থাকছে এখানে 5r, তাহলে 280 কে তুমি 5 দিয়ে ডিভাইড করো, 280 কে 5 দিয়ে ডিভাইড করলে তোমার 56 হচ্ছে, তাহলে এখান থেকে 105 না, এখান থেকে তুমি 105 তো, তার মানে 5 নিতে হবে, 105 কে 5 দিয়ে ডিভাইড করো, তার মানে হয়ে যাচ্ছে 21, 21 কে 176, মানে এখান থেকে 21 কমন নিতে হবে। যদি 21 কমন নিই তাহলে এখানে পড়ে থাকবে 5r মাইনাস 1176 ডিভাইডেড বাই 21 করলে হবে তোমার 56, তার মানে ইকুয়ালস টু তোমার এটা 0 হলো, তার মানে 5r আর 56 কমন গেল, তাহলে এখানে 5r মাইনাস 21 ইকুয়ালস টু 0। তার মানে আর এর ভ্যালুটা যেটা আসছে একটা 56/5 আর একটা আর ইকুয়ালস টু 21/5, তার মানে 56/5 করলে কত হয়, 56/5 তোমার 56 ডিভাইড 5 করো 11.2, আর একটা 21 কে 5 দিয়ে ডিভাইড করছো মানে 4.2 ইকুয়ালস টু 4.2, মানে দুটো আর এর ভ্যালু আসছে, তুমি 4.2 ও বলতে পারো আর এটাও বলতে পারো। এই 14 নম্বর 588 পেজের তোমার 14-3 অঙ্কটা টেস্ট পেপারেতেও তোমার দেখো ভুল আছে, এখানে একটা নাম্বার দেয়া নেই, আর বইয়ের গোলকের চ্যাপ্টারটার 24 নম্বর কোশ্চেন, মানে টেক্সট বইয়ের 24 নম্বর কোশ্চেন, এখানে বলেছে 9 সেন্টিমিটার দৈর্ঘ্যের অন্ত ব্যাস বিশিষ্ট, ঠিক আছে, এটা অন্ত ব্যাসার্ধ হবে, ঠিক আছে, অন্ত ব্যাসার্ধ বিশিষ্ট একটি অর্ধগোলাকার পাত্র সম্পূর্ণ জলপূর্ণ আছে, ওই জলে সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাস, সেন্টিমিটার দৈর্ঘ্যের উচ্চতা বিশিষ্ট চোঙ আকৃতি বোতলে ভর্তি করে রাখলে কটি বোতল প্রয়োজন হবে। এই যে এখানে সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাস আর সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট চোঙ আকৃতি বোতল বলেছে, তো ওখানে এই অঙ্কটা তোমার অ্যাকচুয়ালি বইয়ের অঙ্ক, গোলক চ্যাপ্টারটার 24 নম্বর কোশ্চেন, ঠিক আছে, ওখানে দেখো লেখা রয়েছে 3 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাস আর 4 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট চোঙাকৃতি বোতল, তার মানে এখানে তোমার টেস্ট পেপারেতে 3 সেন্টিমিটার আর এই 4 সেন্টিমিটার কথাটা দেয়া নেই, মানে টেস্ট পেপারে কোশ্চেনটাতে প্রিন্টিং মিস্টেক বা এরকম কিছু একটা হতে পারে, মানে যেই
ছোট যে বোতলটা বলছে মানে ওই জলে 3 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাস এবং 4 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট চৌঙ্গাকৃতি বোতল ভর্তি রাখলে কটি বোতল প্রয়োজন হবে? তার মানে আমার এখানে কিভাবে করবে অঙ্কটা দেখো, 9 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি অর্ধগোলক পাত্র সম্পূর্ণ জলপূর্ণ আছে, ঠিক আছে। এটা এখানে বলছে যে এই একটা তোমার যদি অর্ধগোলক হয় তার এই যে কন্টেনারটা এর ব্যাসার্ধ বলছে এইটা হচ্ছে তোমার 9 সেন্টিমিটার, মানে আমি যদি এই ভেতরটা দেখি, ঠিক আছে, এইটা হচ্ছে তোমার 9 সেন্টিমিটার। এই 9 সেন্টিমিটার মধ্যে কতটা আমাকে প্রথমে কি ক্যালকুলেট করতে হবে, এর মধ্যে তোমার ওর আয়তনটা ক্যালকুলেট করতে হবে, তাই তো। তার মানে আমি 9 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট অর্ধগোলকের পাত্রে জলের আয়তন, অর্ধগোলক বলেছে, তার মানে 2/3 পাই আর কিউ, তাই তো। তারপর চোঙের ব্যাস বলেছে, চোঙের ব্যাসার্ধ বলেছে, তাহলে চোঙের হচ্ছে তোমার আয়তনটা ক্যালকুলেট করবে, দিয়ে মানে কতগুলো চোঙ লাগবে ওইটা ইন্টু এন লিখে দেবে, এন সংখ্যক চোঙ লাগবে, এন ইন্টু বোতলের আয়তন ইকুয়ালস টু তোমার অর্ধ গোলাকার পাত্রের জলের আয়তন, তাহলেই এনটা ক্যালকুলেট হয়ে যাবে। বুঝতে পারলে না? তার মানে তোমার 14.3 588, তার মানে এখানে লিখবে 9 সেমি ব্যাস বিশিষ্ট দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট অর্ধগোলাকার পাত্রের আয়তন, মানে হয়ে যাবে 2/3 পাই আর কিউ, মানে এখানে তোমার 2/3 পাই ইন্টু 9 তার হোল কিউব, ব্যাসার্ধ বলেছে, তার মানে তোমার এখানে 9 এর স্কয়ার করলে কত হয়ে যাচ্ছে দেখো, তার মানে 2/3 ইন্টু পাইটাকে ভেঙো না, 9 ইন্টু 9, তার মানে 3 কাটে গেলে এখানে 3, তার মানে 681 ইন্টু 6 48, মানে তোমার 486 পাই হয়ে যাচ্ছে। দেখো এবার চোঙের ক্ষেত্রে দেখবো, বলছে চোঙের কি বলেছে, তোমার ব্যাস বলেছে, তাহলে চোঙের ব্যাস লেখো, চোঙের ব্যাস হচ্ছে তোমার 3 সেন্টিমিটার, তাহলে ব্যাসার্ধ কত হবে, ব্যাসার্ধ ইকুয়ালস টু 3/2 সেন্টিমিটার। ওকে, কাটাকাটি দরকার নেই, যেরকম আছে সেরকমই রাখো। আর উচ্চতা কত বলেছে, চোঙের উচ্চতা বলে দিয়েছে তোমার হচ্ছে তোমার 4 সেন্টিমিটার। ওকে, এই তো 4 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট বলেছে, চোঙের উচ্চতা তো 4 সেন্টিমিটার, তাহলে চোঙের আয়তন কত হবে, পাই আর স্কয়ার এইচ, তাই তো ফর্মুলাটা। পাই আর স্কয়ার এইচ, এইটা এখানে 4টা, এই জায়গাটায় 4, তাহলে পাই, আরে কোশ্চেনটাতেই ভুল আছে যে পাইটাকে পাই রাখো, কারণ পাইটা কেটে যাবে, আর এর ভ্যালুটা হয়ে যাচ্ছে 3/2 তার হোল স্কয়ার, এইচটা হয়ে যাচ্ছে 4, তার মানে তোমার এখানে পাই/9/4 ইন্টু 4,
তার মানে 4 কেটে গেলে তোমার পড়ে থাকছে 9 পাই এত সেন্টিমিটার। 9 পাই হচ্ছে তো, তার মানে 9/4 তার মানে এত হলো। তার মানে এটা হলো চোঙের আয়তন। এবার কতগুলো চোঙ লাগবে, মানে বোতল কতগুলো লাগবে, মনে করি অর্ধ, এখানে ধরে নিতে হবে এন ধরে নাও, যে মনে করি অর্ধগোলাকার পাত্র খালি করতে এন সংখ্যক বোতল দরকার। মনে করি অর্ধ গোলাকার পাত্র খালি করতে এন সংখ্যক বোতলের প্রয়োজন। এন লিখতে পারো, এক্স লিখতে পারো, যা খুশি, প্রয়োজন। তার মানে শর্তানুসারে তুমি লিখবে এন ইন্টু, এখানে 9 পাই হয়েছিল, ইকুয়ালস টু 486 পাই, তাই তো? অর্ধগোলকের আয়তন আর এন সংখ্যক বোতলের আয়তন ইকুয়াল হবে, তো সেই বেসিসেই এটা করা হচ্ছে। তার মানে পাই পাই এখানে কেটে দিলে, তার মানে এন ইকুয়ালস টু 486। অঙ্কটা খুবই সোজা ছিল, কিন্তু অঙ্কটা ভুল ছিল বলে গন্ডগোল হচ্ছিল। তাহলে এটা 486 দিয়ে এটা কাটলে কত হচ্ছে, 5 লং 45, তার মানে 3 6 না 6 কেন, হ্যাঁ 3 6 45, মানে 4 লং 36, মানে 54টি বোতলের প্রয়োজন। এটাই অ্যান্সার।